শ্রীলঙ্কার ৩ জাতির টি-20 টুর্নামেন্ট নিদাহাস ট্রফি শুরুটা সুবিধাজনক না হলেও স্বাগতিকদের বিপক্ষে দুর্দান্ত জয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। এশিয়ার কঠিন প্রতিপক্ষ ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে বিধ্বস্ত ফলাফল টাইগারদের। দ্বিতীয় ম্যাচে হারলেও লড়াই করেছে মাহমুদুল্লাহ মুশফিকরা। সূচি অনুযায়ী আবারও লঙ্কানদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের সামনে বাংলাদেশ, প্রতিপক্ষ হোম টিম শ্রীলঙ্কা। ঘরের মাঠে ফাইনাল খেলার সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চাইবে না হোস্টরা। টাইগারদের ফাইনালে খেলার লক্ষ্য তো থাকছেই, সুযোগ থাকছে হোম গ্রাউন্ডে হারের খারাপ লাগাটা লঙ্কানদের কড়ায় গন্ডায় ফিরিয়ে দেয়ার। স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলা নিয়ে খেলায়। আজকের বিষয়, নিদাহাস ট্রফির ফাইনালে খেলবে তো টাইগাররা? সাথে আছি ফরিদা বক্তিয়ারা। আমার সঙ্গে স্টুডিওতে আছেন সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি ও ক্রীড়া সাংবাদিক এম কায়সার। স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে যোগ দিতে পারেন আপনিও। স্বাগত মেহরাব হোসেন অপি এবং স্বাগত এম কায়সার। আজকে গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের নিদাহাস ট্রফির সেমিফাইনাল বলা হচ্ছে অঘোষিত। তো আজকের ম্যাচটা ফলাফল কেমন দেখতে চান, অথবা ম্যাচের ফলাফল কেমন হওয়া উচিত সাবেক ক্রিকেটার হিসেবে আপনার কাছে জানতে চাই। আমার কাছে মনে হয় যে টুর্নামেন্টের যেভাবে শুরু হয়েছিল, কিছুক্ষণ আগে আমি কথা বলছিলাম, তখন পরিসংখ্যানে যেটা বলে যে টুর্নামেন্টের শুরুতে আমরা প্রথম ম্যাচ হেরেছিলাম ভারতের বিপক্ষে, পরের ম্যাচে শ্রীলঙ্কার এগেইনস্টে জয়, পরের ম্যাচে আবার ভারতের বিপক্ষে পরাজয়, এবং আজকের ম্যাচে আমার কাছে মনে হয় যে সেই অনুযায়ী হওয়া উচিত। অবশ্যই জয়টা আমি আশা করব, এবং যদিও ম্যাচটা খুব একটা বেশি সহজ হবে না আমার কাছে মনে হয়, বিকজ হোস্টরা কিন্তু চাইবেনই নিদাহাস ট্রফি ফাইনাল খেলতে। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে আমাদের বাড়তি একটি পাওয়া, সাকিব আল হাসানের যোগদানটা সেটা ছিল একটি বাড়তি পাওয়া। তো অবশ্যই বাংলাদেশ দল সাকিব যখন ইনক্লুড হয়েছে, অবশ্যই বাংলাদেশ একটু শক্তির দিক থেকে একটু এগিয়ে থাকবে। তারপর আমার কাছে মনে হয় যে জয়টা সহজে আসবে না, অবশ্যই কষ্ট করে সেই জয়টা ছিনিয়ে আনতে হবে। এম কায়সার, ডু অর ডাই ম্যাচ বাংলাদেশের। ফাইনালে খেলার কোনো সুযোগ তো নিশ্চয়ই শ্রীলঙ্কা চাইবে না, তাদের ৭০ বছরের স্বাধীনতা দিবসের একটা টুর্নামেন্ট হচ্ছে। তো বাংলাদেশ নিজেদের সর্বোচ্চ রান এবং এশিয়ার সর্বোচ্চ রান তাড়া করে শ্রীলঙ্কাকে হারিয়েছে। তো সেই একটা পরিকল্পনা নিশ্চয়ই হাথুরু সিং এর থাকবে। তো বাংলাদেশের স্ট্র্যাটেজিটা আজকে কেমন হওয়া উচিত? ধন্যবাদ ফরিদা। আপনার যে প্রশ্নটা আপনি করেছেন অনুষ্ঠান শুরুর আগে, সেখান থেকে আমি যাচ্ছি যে নিদাহাস ট্রফির ফাইনালে টাইগাররা খেলতে পারবে কিনা। সেই প্রশ্নের উত্তরের জন্য একটাই উত্তর, সেটি হলো যে আজকের এই সেমিফাইনালের মতো পর্যায়ে গড়িয়েছে কিন্তু এই ম্যাচে বাংলাদেশকে জিততে হবে। এবং বাংলাদেশ যে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারানোর ক্ষমতা, যোগ্যতা, সক্ষমতা সবকিছু রাখে, সেটা কিন্তু প্রমাণ করেছে এই টুর্নামেন্টেই। এবং শ্রীলঙ্কাকে বলা হচ্ছিল এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে যে সবচেয়ে আপনার ফেভারিট দল, মোস্ট ফেভারিট দল, এবং সেই ফেভারিট দল, এবং তারা কিন্তু সেটা আরো ভালোভাবে প্রমাণ করেছিল ভারতকে প্রথম ম্যাচে হারিয়ে। সো সবকিছু বিবেচনায় সেই শ্রীলঙ্কাকে কিন্তু আমরা হারিয়েছি, এবং কিভাবে হারিয়েছি, খুব দাপটের সঙ্গে কিন্তু হারিয়েছি। শ্রীলঙ্কা ২১৪ রান করেছিল, বাংলাদেশ সেটা কিন্তু টপকে গিয়েছে 5 উইকেট হাতে রেখেই। সো শ্রীলঙ্কার এত বড় দেওয়া টার্গেট যখন বাংলাদেশ টপকাতে পারে সেখানে, আর আজকের অল ইম্পর্টেন্স এই সেমিফাইনাল, কোট আনকোট সেমিফাইনাল ম্যাচে বাংলাদেশ কেন জিতবে না, সেটি আমার মনে হয় যে নিশ্চিতভাবে কিন্তু জেতা উচিত বাংলাদেশের, যদি তারা জাস্ট আগের ম্যাচে যে পারফর্ম করছিল সেই পারফর্মটাকেই অনুসরণ করতে হবে। আর সুখের বিষয়টা হলো যে এই মুহূর্তে বাংলাদেশের টপ অর্ডার যে ব্যাটসম্যান রয়েছেন, সেখানে কিন্তু টপ অর্ডাররা সব ব্যাটসম্যানরা যে রান পাচ্ছেন তা কিন্তু না, কিন্তু মুশফিক রহিম বেশ ভালোভাবে দুটো ম্যাচে কিন্তু টানা 2 ম্যাচে ভালো পারফর্ম করেছেন, এবং তিনি তামিম ভালো কিছুটা সঙ্গ দিয়েছেন। তামিম ভালো সঙ্গ, সেটাই বলছি যে টপ অর্ডারের যে ব্যাটসম্যান যারা রয়েছেন, লিটন দাস একটি ম্যাচে খুব চমৎকার খেলেছেন, 19 বলে 43 রান করেছিলেন তিনি। কিন্তু সেই ম্যাচটাতে লিটন বেশ সময়ও নিয়েছেন, মানে বল খরচ করেই সে রানটা উনি অর্জন করেছেন। না, যে ম্যাচে আমরা জিতেছি সেই ম্যাচে তিনি কিন্তু খুব একটা বল সময় নষ্ট নেননি, মাত্র 19 বলে তিনি কিন্তু 43 রান করেছিলেন। আপনি সম্ভবত আগের ম্যাচটার কথা বলছিলেন, ভারতের বিরুদ্ধে ম্যাচটির কথা বলছেন, সেটি তার একটা চান্সে ইনিংস ছিল, সেখানে তিনি 3বার ক্যাচও আউট ড্রপ হয়েছিল তার। সো সবকিছু মিলে সেই ইনিংসটা তার জন্য খুব একটা সুখকর হয়নি, কিন্তু তিনি যে টি-20 ম্যাচে দলকে জেতাতে পারেন বা টি-20 স্টাইলে ব্যাট করতে পারেন, সেটা কিন্তু প্রমাণ করেছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই 19 বলে 43 রানে সেই ইনিংসটি। এবং বাংলাদেশ যে 214 রান চেস করে জিতেছিল, সেটার ভিত্তিটা হয়েছিল কিন্তু তামিম ইকবাল এবং লিটন দাসের ওপেনিং জুটিতে। এবং আজকের এই ম্যাচেও আমার মনে হয় যে সেই ম্যাচে শ্রীলঙ্কাকে বাংলাদেশ যেটা করেছিল কি ফরিদা, সেটা হলো যে বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কাকে চমকে দিয়েছিল। আর টি-20 হলো সেই ফরম্যাটের খেলা যখন আপনি এখানে প্রতিপক্ষকে চমকে দিবেন, মানে জাস্ট এক মুখস্থ করা আপনার সিস্টেমে না গিয়ে আপনি যখন প্রতিপক্ষকে একটা চমকে দিবেন বা একটা আউট অফ দ্য বক্স একটা কোনো একটা কৌশল অবলম্বন করবেন, তখন সেখানে কিন্তু প্রতিপক্ষ আপনার নার্ভাস হয়ে যায়। এবং শ্রীলঙ্কাকে কিন্তু সেই কাজটি করতে সক্ষম হয়েছিল বাংলাদেশ, শ্রীলঙ্কার বিরুদ্ধে যে ম্যাচটি জিতেছিল। সো আজকেও কিন্তু বাংলাদেশের সামনে সেই সুযোগটা রয়েছে যে ফার্স্ট শ্রীলঙ্কাকে আপনি একটু নার্ভাস করে দিবেন, আউট অফ দ্য বক্স একটু চিন্তা করবেন, সেভাবে খেলবেন, তারপর ম্যাচ জিতে নেবেন। মেহরাব হোসেন অপি,
সাকিব যোগ দিয়েছেন, কালি চলে গিয়েছেন শ্রীলঙ্কাতে এবং দলের সঙ্গে যোগ দিয়েছেন। তো সাকিবের যোগ দেওয়া অবশ্যই দলের মনোবল এবং পারফরমেন্স, পুরো দলীয় সামর্থ্য তো বাড়াবে, এখানে তো বলার কোনো অপেক্ষাই রাখে না। তো নিশ্চয়ই শ্রীলঙ্কাও সেরকম করেই পরিকল্পনা করবে যেভাবে করে বাংলাদেশকে আটকানো যায়। তো আপনি কি বলবেন যে আজকে বাংলাদেশের আসলে কৌশলটা কেমন হওয়া উচিত? লাস্ট ম্যাচ আমরা যেভাবে শ্রীলঙ্কার সাথে জিতেছি, আমার কাছে মনে হয় যে সেভাবেই পরিকল্পনা থাকা উচিত। শুধু সংযোজন সাকিব আল হাসানের, নো ডাউট যে সাকিব আল হাসান বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার যে কোনো ফরম্যাটের ক্রিকেটেই। বাড়তি একটা কিন্তু চিন্তা কিন্তু করতেই হয় সাকিবকে নিয়ে, যেটা কিনা আপনার হাতুরু সিংয়ে কিন্তু প্রেস কনফারেন্সে বলেছেনও যে সাকিবকে নিয়ে আমরা চিন্তিত এবং তাকে নিয়ে আমরা পরিকল্পনাও করেছি তাকে কিভাবে আটকানো যায়। তো সেদিক থেকে আমাদের জন্য একটা বিরাট বড় পাওয়া যে প্রতিপক্ষ কিন্তু আমাদের সম্পূর্ণ দলকে নিয়ে নয়, বরঞ্চ সাকিবকে নিয়ে চিন্তিত। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে সাকিবকে নিয়ে বেশি চিন্তিত থাকার কারণে হয়তো বা এই ম্যাচে আজকে অন্য কোনো বাংলাদেশের কোনো প্লেয়ার জ্বলে উঠতে পারে। তো সেটারও কিন্তু একটা আমার মনে হয় যে প্রতিফলন আমরা দেখতে পাবো। তো তারপরেও সাকিব একটা বিরাট বড় ফ্যাক্টর এই ম্যাচের জন্য, এবং সাকিব ইজ অলওয়েজ এ কি ফ্যাক্টর বড় ম্যাচের জন্য। আমার কাছে মনে হয় যে অবশ্যই তিনি তার যোগদান এবং এই ম্যাচে তার অবশ্যই অবদান থাকবে, এবং তার অবদানের কল্যাণে কিন্তু আমরা বিগত দিনগুলোতে অনেক ম্যাচও কিন্তু জিতেছি। তো সেদিক থেকে একটি বাড়তি প্রেরণা থাকবেই, সকল প্লেয়াররাও উজ্জীবিত আছেন। তো আমার কাছে মনে হয় যে অবশ্যই এই ম্যাচ সাকিব ক্যাপ্টেন্সিও করবেন এবং তিনি বল হাতে ব্যাট হাতে অবশ্যই ঘুরে দাঁড়াবেন। এম কায়সার, সাকিব খেলবেন কি খেলবেন না এটা এখনো কিন্তু আমরা নিশ্চিত নই। খেলতে পারেন, অবশ্যই সম্ভাবনা রয়েছে, নাও খেলতে পারেন। এটা ছাড়াও সেই আমাদের অভিজ্ঞ প্লেয়ার ছাড়া আর কাউকে নতুনভাবে সেভাবে জ্বলে উঠতে আমরা দেখি না। লিটন দাস এই টুর্নামেন্টটাতে ভালো খেলেছেন হয়তো। সাকিব প্রসঙ্গে প্রথমে বলি, সেটি হলো যে সাকিব সেখানে গিয়েছেন কিন্তু খেলার জন্যই। তিনি কিন্তু এখনো 100% ফিট না, কিন্তু তারপরও একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলার জন্য যেরকম ফিটনেস তার দরকার সেরকমভাবে ফিটনেস কিন্তু তার রয়েছে, যেটা আমরা এর আগেও কিন্তু বিসিবির যে চিকিৎসক রয়েছেন তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন সেরকমভাবে। বাট তার বোলিংয়ে সমস্যা হচ্ছে না, ব্যাটিংয়েও সমস্যা হচ্ছে না, শুধু থ্রোয়িংয়ে একটু সমস্যা হচ্ছে। থ্রোয়িংয়ের সমস্যা মিনস আপনার তার কিন্তু কাঁধে সমস্যা হচ্ছে, কারণ থ্রোয়িংকে আপনি করার সময় আপনার যতখানি না কবজির ব্যবহার করবেন তার চেয়ে বেশি কিন্তু আপনার কাঁধের ব্যবহার হয়ে থাকে। সো আমার মনে হয় যে সাকিব অবশ্যই খেলবেন, এবং সাকিব সেখানে খেলার জন্য গিয়েছেন। আর সাকিবের থাকা মানেটা হলো কিন্তু বাংলাদেশ দলের জন্য একটা বাড়তি প্রেরণা এবং বাড়তি শক্তি যোগ হওয়া, কারণ সাকিব একাধারে কিন্তু আপনার বোলিং এর কাজটাও করে দেন, ব্যাটিং এর কাজটাও করে দেন। তো সাকিব না থাকার কারণে বাংলাদেশ যে ম্যাচটা শ্রীলঙ্কার সাথে জিতেছিল এবং ভারতের সাথে হেরেছিল, এই 2 ম্যাচেই কিন্তু আপনার 3টি ম্যাচেই কিন্তু একটা অভাব খুব বেশিভাবে প্রকটভাবে দেখা দিয়েছে, যে সাকিবের অনুপস্থিতিটা। আর সাকিব থাকা মানেটাই হলো যে দেখবেন যে আপনি ব্যাটিং বোলিংয়ে একটা ব্যালেন্স চলে আসে, পুরো দলের মধ্যে কিন্তু একটা ব্যালেন্স চলে আসে। কোথায় জানি একটা ঘাটতি ছিল, বারবার মনে হচ্ছিল যে 6 জন ব্যাটসম্যানের পর আমাদের 7ম ব্যাটসম্যান নেই, কিন্তু এখন দেখবেন যে আপনি সাকিব যখন একাদশে থাকবেন তখন সেই অভাবটা কিন্তু খুব দ্রুত পূরণ হয়ে যাবে। আর বাদবাকি খেলোয়াড়দের কথা যেটি বললেন, এটি কিন্তু আমার মনে হয় যে বাদবাকি খেলোয়াড়দেরও এই জিনিসটা চিন্তা করা উচিত, কারণ প্রত্যেক দিন কিন্তু আপনাকে লিটন দাস খেলে দিবেন না, বা প্রত্যেক দিন আপনার মুশফিক রহিম আপনাকে 72 রান করে দিবেন না। বাদবাকি যে ব্যাটসম্যান রয়েছেন, অর্থাৎ 1 to 7 যে ব্যাটসম্যান যারা রয়েছেন, তাদের কাজটুকু হলো যে ওয়েন আই গেট চান্সেস আই হ্যাভ টু ক্যাপিটালাইজ ইট। আমাকে সুযোগটা পেলেই আমাকে সেটা কাজে লাগাতে হবে, এবং আমি যখনই মানে নিজেকে মেলে ধরতে পারবো বা একটু সেট হয়ে যেতে পারলাম উইকেটে, তখনই আমাকে যেন বড় ইনিংস খেলতে হবে। এবং আরেকটা বিষয় হলো যে T20-তে আপনাকে কিন্তু পরিস্থিতির দাবি মিটিয়ে সবচেয়ে বেশি পরিস্থিতির দাবি মেটাতে হয়। এখানে কিন্তু সেট হওয়ার জন্য আপনি বেশি বল নষ্ট করতে পারবেন না। এমন হতে পারে যে আপনাকে প্রথম বল থেকে গিয়ে কিন্তু স্ট্রোক করতে হবে। এই কথাটা সবচেয়ে বেশি মনে রাখা উচিত আমি মনে করি এই টুর্নামেন্টে। আজকে যদি সাব্বির খেলেন তাহলে সাব্বির রহমানকে। মেহরাব হোসেন অপি, আমরা যেটা দেখে থাকি, ম্যাচ জিতেছিলাম বাংলাদেশে, যখন হোম গ্রাউন্ডে দেশীয় সিরিজ হয়েছিল বাংলাদেশ খুব ভালো শুরু করেছিল, মানে ধারাবাহিকতাটা কিন্তু ওইভাবে থাকছে না অথবা থাকে না। আর এছাড়া আজকে কিন্তু বৃষ্টির খুব একটা ভালো পূর্বাভাস রয়েছে কলম্বোতে, সেই ক্ষেত্রেও বাংলাদেশের জন্য এটা একটা দুঃসংবাদ। কোনো রিজার্ভ ডে নাই, কোনো কারণে যদি ম্যাচ না হয় সেক্ষেত্রে তো বাংলাদেশের আর কোনো সুযোগই থাকছে না। রাইট, সেটা দুর্ভাগ্যজনক। একটু যোগ করে দেই আমি আপনাকে, সেটা হলো যে যদি কোনো কারণে বৃষ্টির কারণে খেলাটা না হয় তাহলে কিন্তু রান রেটে শ্রীলঙ্কা কিন্তু এগিয়ে রয়েছে। সো রান রেটের বিচারে তারা কিন্তু ফাইনালে চলে যাবে। আর ধারাবাহিকতাটা বাংলাদেশের জয়ের ধারাবাহিকতা যেটা আমরা বলি, সব সময় বলে থাকি, সব সময় যে থাকছে না তা না, কিন্তু ইদানিংকাল আমরা খেয়াল করেছি যে মানে এই ধারাবাহিকতা অনেক বেশি কলাপস করছে। আমরা কিন্তু লাস্ট সিরিজটাই আমার কাছে মনে হয় যে কলাপস করে গেছে, এবং তার আগে সিরিজটা সাউথ আফ্রিকার সাথে, তার আগ পর্যন্ত কিন্তু 2014 পর থেকে যদি দেখেন বাংলাদেশের কিন্তু পারফরমেন্সের গ্রাফটা কিন্তু ক্রমান্বয়ে উপর দিকে উঠেছে কিন্তু জয়ের ধারাটা। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে অবিচ্ছিন্ন ঘটনার মতোই আমার কাছে এটা, যে লাস্ট সিরিজে যেটা আমাদের হোম গ্রাউন্ডে হয়েছে শ্রীলঙ্কার সাথে। আর
আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমরা কিন্তু টি-20 ফরম্যাট কিন্তু খেলি না, একমাত্র বিপিএলই কিন্তু আমাদের কিন্তু একমাত্র টুর্নামেন্ট যেটা কিনা আমরা খেলি। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে এই নিদাস ট্রফির এই টুর্নামেন্টটা আমরা আজকের ম্যাচে যদি জিতি হয়তো ফাইনালে যেতে পারবো, কিন্তু তারপরে আমার কাছে মনে হয় যে টি-20-র জন্য আমাদের আরও প্রস্তুতিমূলক ম্যাচ কিছু খেলার প্রয়োজন আছে, যেটা কিনা আমরা টি-20 ফরম্যাটে অনেকটাই খেলি না। তো সেদিক থেকে বিবেচনা যদি করি, অবশ্যই ধারাবাহিকতাটা টি-20-র জন্য আমার কাছে মনে হয় যে আমরা একেবারেই ধারাবাহিকতাটা নেই, কিন্তু তারপর একটা ভালো একটা জয় পেয়েছি। এই মুহূর্তে যে জিনিসটা দরকার ছিল দলের জন্য, যে একটা জয়, সেই জয়টা কিন্তু আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি। তো এই জয়ের কল্যাণে যদি প্লেয়ারদের মনোবলটা যদি আরেকটু বেশি ভালো হয়, তো আমার কাছে মনে হয় সেটাই ভালো। আর কথা বলবো মেহরাব হোসেন অপি, এম কায়সার। একটা বিরতি নিতে হচ্ছে, খেলা নিয়ে খেলায় নিচ্ছি বিরতি, ডিবিসির সঙ্গে থাকুন। আবারও স্বাগত খেলা নিয়ে খেলায়, সাথে আছি ফরিদা বক্তিয়ারা। কথা বলছিলাম নিদাস ট্রফির ফাইনালে খেলবে তো বাংলাদেশ। মেহরাব হোসেন অপি এবং এম কায়সার, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তো আমাদের ঘরোয়া লিগ ডিপিএল এ খেলা চলছেই, তো ওখানে আছেন আমাদের সহকর্মী মাহমুদুর রহমান। আমরা এখন সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। মাহমুদুর রহমান, আপনি আছেন হোম অফ ক্রিকেটে। ক্রিকেট ফ্যান, টাইগারদের ফ্যান, কোচ কিংবা ক্রিকেটার কারোর সাথে আজকে বাংলাদেশের ম্যাচের ফলাফল নিয়ে প্রত্যাশা সংক্রান্ত কোনো কথা বলতে পেরেছেন কিনা? ফরিদা, আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশের আজকে নিদাহাস ট্রফিতে ডু অর ডাই ম্যাচ, অঘোষিত সেমিফাইনাল বলা যেতে পারে। যে দলই জিতবে আসলে তারাই চলে যাবে ফাইনালে, আর যে দল হেরে যাবে তারাই চলে যাবে, তারাই আসলে ফাইনালে উঠতে পারবে না। সেক্ষেত্রে আসলে বাংলাদেশের যদিও শ্রীলঙ্কায় খেলা, তারপরে বাংলাদেশের দর্শক থেকে শুরু করে সাবেক ক্রিকেটার, বাংলাদেশের যত সমর্থক আছে সবাই আসলে মুখিয়ে আছে যে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েই ফাইনালে উঠবে। তো আমার সাথে এখন আছেন বেশিরভাগ খেলোয়াড়দের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আমরা আসলে তার কাছ থেকে জানতে চাবো যে বাংলাদেশে কিভাবে খেললে ভালো করতে পারবে বা তার প্রত্যাশাটা কি। সালাউদ্দিন, আপনি যদি বলতেন যে বাংলাদেশের আজকের তো ম্যাচ ডু অর ডাই ম্যাচ, সেক্ষেত্রে বাংলাদেশের কিভাবে খেললে বা আপনার ম্যাচটা কি থাকবে, আপনার প্রত্যাশাটা কি থাকবে? না দেখুন, পুরো বাংলাদেশই তো চাবে যেন আমরা যেন ম্যাচ জিতি। এখানে আসলে প্রত্যাশার কিছু নাই, এখানে ম্যাচ জিতা ছাড়া তো আমাদের আসলে কোনো বিকল্পও নেই। ম্যাচটা আমাদের জিততে হবে। তো আমার মনে হয় যে লাস্ট দুইটা ম্যাচ বাংলাদেশ ভালো খেলছে, প্রথম ম্যাচটা হয়তো ভালো খেলে নেই, ব্যাটসম্যানরা কনফিডেন্ট। আমার মনে হয় যে একটু যদি বোলিংটা যদি ভালো হয়, যেহেতু টি-20 খেলা, বোলিংটা ভালো হওয়াটা খুব বেশি জরুরি। বোলিংটা যদি ভালো হয়, আমার মনে হয় যে বাংলাদেশের একটা ভালো সুযোগ থাকবে এখানে ম্যাচটা জেতার। আমার মনে হয় ব্যাটসম্যানরা খুব ভালো ফর্মে আসছে, বিশেষ করে সবাই মোটামুটি রান করতেছে। তো ব্যাটসম্যানদের দেখে মনে হচ্ছে যে ব্যাটসম্যান অনেক কনফিডেন্ট, এবং বোলিংটা আমার মনে হয় আর একটু যদি বুদ্ধি করে যদি একটু বল করা যায়, তাহলে আমার মনে হয় যে বলাররা ভালো বল করলে ম্যাচ জেতার সম্ভাবনা থাকবে। সাকিব আল হাসান দলের সঙ্গে যোগ দিয়েছেন, সেটা দলের জন্য আসলে কতটুকু মনোবলে কতটুকু এগিয়ে থাকবে? সাকিব দলের সাথে যোগ দেওয়াতে হয়তো আমাদের টিমের ব্যালেন্সটা ভালো হবে, এবং সাকিব যদি পুরোপুরি ফিট থাকে, খেলতে পারে, সেটা যে কোনো, শুধু বাংলাদেশ না, যে কোনো টিমের জন্য হয়তো সাকিব একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। কারণ সাকিব খেলা মানে আমরা আসলে একটা এক্সট্রা প্লেয়ার নিয়ে মাঠে নামা, কারণ সাকিবের 4 ওভার এবং সেই সাথে ব্যাটিংটা, এটা এই ধরনের অলরাউন্ডার আসলে ওয়ার্ল্ড ক্রিকেটে খুব কম আছে। তো সাকিব খেললে অবশ্যই বাংলাদেশ টিমের জন্য একটা ভালো হবে, এবং টিমে হয়তো আপনি তখন একটা এক্সট্রা বোলার বা একটা এক্সট্রা ব্যাটসম্যান নিয়ে আপনি খেলতে পারবেন। ধন্যবাদ। ফরিদা, যেমন বলছিলেন আমাদের কোচ সালাউদ্দিন, যে বলছিলেন যে বাংলাদেশ যদি মনোবলে এগিয়ে থেকে যদি ভালো খেলতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশের ফাইনাল খেলার সম্ভাবনাই বেশি থাকবে। ফরিদা। ধন্যবাদ মাহমুদ আপনাকে। আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন কোচ সালাউদ্দিন, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম সাকিব আল হাসানের যোগ দেওয়ার বিষয়টা। গাজী গ্রুপ ক্রিকেটার্সের কোচ সালাউদ্দিন এবং গাজী গ্রুপ ক্রিকেটার্সেরই পেসার ইয়াসিন আরাফাত লিস্ট এই ক্রিকেটে রেকর্ড করেছেন 8 উইকেট নিয়ে, নিশ্চয়ই আপনারা জানেন। তো এটা তো ভবিষ্যতের জন্য আমাদের জন্য ভীষণ সুদিনের বার্তা। রাইট। আর বাংলাদেশের হয়ে কোনো আপনার সাধারণত আমরা দেখে থাকি যে আপনার ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করে থাকেন কিন্তু বোলিংয়ে স্পিনাররাই, বাট পেস বোলাররা খুব কম কিন্তু পারফর্ম করে থাকেন। বাট সেটি থেকে এবারের সিরিজটা কিন্তু, এবারের আপনার প্রিমিয়ার ক্রিকেটটা কিন্তু একটু ব্যতিক্রম, কারণ এখন পর্যন্ত এখানে সবচেয়ে ভালো পারফর্ম করেছেন বল হাতে পেস বোলার মাশরাফি বিন মুর্তজা। তিনি কিন্তু এককভাবে কিন্তু প্রায় 9টি ম্যাচে 27টির মতো উইকেট কিন্তু পেয়ে গিয়েছেন।
এবং একটি ম্যাচে হ্যাট্রিকও একটি করেছেন। ম্যাচে হ্যাট্রিকও করেছেন, 6টি উইকেট পেয়েছিলেন সেখানে। সো ধারাবাহিকভাবে তিনি কিন্তু পারফর্ম করে যাচ্ছেন। আর সর্বশেষ যে ম্যাচটি যেটি হয়েছে আফগানের বিরুদ্ধে গাজী গ্রুপ ক্রিকেটার্স যেটি খেলেছিল, সেখানে গাজী গ্রুপের সেই ইয়াসির আরাফাত তিনি কিন্তু 8টি উইকেট পেয়েছেন এবং এটি একটি রেকর্ড যে লিস্ট এ ক্রিকেটে বাংলাদেশের হয়ে কোনো ক্রিকেটার প্রথমবারের মতো একটি ম্যাচে 8 উইকেট পেয়েছেন। এবং ছেলেটি খুব তরুণ ছেলে এবং বেশ ভালো আপনার ফিটনেসটাও খুব চমৎকার রয়েছে। সো আমরা সবসময় একটা চিন্তায় থাকি না যে টেস্ট ক্রিকেটে যখন আমরা দল সাজাই সেখানে আমাদের জন্য পেস বোলার কে হবেন সেখানে একটা গ্যাপ কিন্তু থেকেই যায়। সো আমার মনে হয় যদি এই ছেলেটাকে একটু নার্চার ভালো মতো করা যায় তাহলে নিশ্চিতভাবে যে পেস বোলিং সংকট রয়েছে, সংকটের কথা আমরা সবসময় বলে থাকি, সেটি সাধারণত সেখান থেকে আমরা হয়তো উঠতে পারবো। তবে ফরিদা এখানে একটা বিষয় যোগ করি, সেটি হলো যে আমাদের এখানে যে ঘরোয়া ক্রিকেটে যে উইকেটে খেলা হয়, যে সারফেসে খেলা হয়, সেটি কিন্তু মোটেও আপনার পেস বোলিং ওরিয়েন্টেড না। এখানে কিন্তু ম্যাক্সিমাম সময় ব্যাটসম্যানদের সুযোগ দেওয়ার জন্য আপনি ব্যাটিং ওরিয়েন্টেড উইকেট করা হয় এবং সেখানে স্পিনাররাই কিন্তু ম্যাক্সিমাম পুরো 50 ওভারের মধ্যে ম্যাক্সিমাম সময়টুকু কিন্তু স্পিনাররা করে থাকেন। সো আমার মনে হয় যে সেদিকেও কিন্তু নজর দেওয়ার একটা সুযোগ এসেছে যে যদি আপনি এখানে স্পোর্টিং উইকেট একটু করতে পারেন বা একটু পেস বোলিং সহায়ক উইকেট করতে পারেন, সেখান থেকেও কিন্তু আপনার ভালো পেস বোলার বেরিয়ে আসবে। পাইপলাইনের একটা কথা সবসময় বলা হয় মেহরাব হোসেন আপি, সেটা হলো যে পাইপলাইন আমাদের সমৃদ্ধ না। যখনই আমরা সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ তাদের উপর এত বেশি ডিপেন্ড করি, মানে অভিজ্ঞতার নিশ্চয়ই দরকার আছে, কিন্তু অন্যান্য দলে তরুণরাই আসছে, সেই শূন্যস্থানগুলো পূরণ করছে, অনেক অনেক ভালো পারফরমেন্স করছে। সচিন তেন্ডুলকারও তো অবসরে গেছেন, টিম ইন্ডিয়া কিন্তু সেই তাদের দাপট বজায় রেখে খেলছে। তো আমাদের শূন্যতাটা কেন তৈরি হয় যখনই আমরা দেখি তামিম ইনজুরিতে, যখনই আমরা দেখছি সাকিব ইনজুরিতে, মানে সেই শূন্যতাটা কিভাবে পূরণ করা যায়? আমাদের পাইপলাইন সমৃদ্ধ না আমি সেটা বলবো না, আমাদের পাইপলাইনে যথেষ্ট পরিমাণ প্লেয়ার আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে যখন আমাদের কি প্লেয়ারের যদি কোনো সিনিয়র প্লেয়ার যদি দলের সাথে না থাকেন, অ্যাবসেন্সে তার রিপ্লেসমেন্ট আমরা যে প্লেয়ারটাকে নিয়ে আসি সেই তরুণ প্লেয়ারটা নেমেই কিন্তু পারফরমেন্স করতে পারে না, তখনই মনে হয় যে আমাদের পাইপলাইনটা স্ট্রং না বা আমাদের পাইপলাইনের সমস্যা আছে। কি করা উচিত? তো আমার কাছে যেটা মনে হয় যে এই পাইপলাইনে যারা প্লেয়াররা আছেন একটি এ দল গঠন করে যদি তাদের হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক যদি বিদেশের দলগুলোর সাথে যদি খেলা হয় তাহলে হয়তোবা তারা একটু এক্সপিরিয়েন্সের দিক থেকে তারা আরেকটু এগিয়ে যাবে। তো এটি আমার কাছে মনে হয় একটি মাত্র উপায় যেখান থেকে কিনা আমাদের পাইপলাইন আর একটু বেশি স্ট্রং করা যায়। শুধু অভিজ্ঞতার মাধ্যমেই কিন্তু এই জিনিসটা কিন্তু আসতে হবে আপনার প্লেয়ারদের। তো অভিজ্ঞতা কম থাকার কারণে কিন্তু আমাদের নতুন প্লেয়াররা কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচে নেমে কিন্তু পারফর্ম করতে পারছেন না, যেটা কিনা আমরা বিগত দিনগুলোতে দেখেছি। তো সেদিক থেকে আমার কাছে এটাই মনে হয় যে এ দল অবিলম্বে গঠন করা উচিত এবং এই দল অবশ্যই বিদেশ সফরে গিয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিকে বা লঙ্গার ভার্সন ক্রিকেট বলেন বা সীমিত ওভারের ম্যাচ বলেন, অবশ্যই ম্যাচ সংখ্যার দিক থেকে 5টি 6টি এরকম ম্যাচ যদি আমরা খেলতে পারি তাহলে হয়তো বা আমাদের পাইপলাইনের অভিজ্ঞতার দিক থেকে একটু প্লেয়ার একটু সঞ্চয় হবে। জি, আমরা আরো কথা বলবো এম কায়সার, মেহরাব হোসেন অপি। একটা বিরতি নিতে হচ্ছে, খেলা নিচ্ছি বিরতি, ডিবিসির সঙ্গে থাকুন। আরেকবার স্বাগত খেলা নিয়ে, খেলায় সাথে আছে ফরিদা বখতিয়ারা। মেহরাব হোসেন অপি, এম কায়সার, কথা তো বলছিলাম নিধাস ট্রফি নিয়ে। এর মধ্যে আমরা লিস্ট এ ক্রিকেটে ইয়াসিন আরাফাতের রেকর্ডেও গিয়েছি একটুবার। তো এই নিধাস ট্রফির এই টুর্নামেন্টটাতে এক ধরনের নিরীক্ষাও তো চলছে। কোর্টনি ওয়ালশ প্রধান কোচের দায়িত্বে পুরোটা সময় দলের সাথে আছেন বিসিবি বস। আসলে এই ধরনের টুর্নামেন্টে কিন্তু আপনি পরীক্ষা নিরীক্ষা করার সুযোগটা রয়েছে। দেখুন, আপনি ভারতের কথা যদি দেখবেন, আপনি ভারত যে দলটি পাঠিয়েছে সেখানে কিন্তু পরীক্ষা নিরীক্ষার জন্যই তারা এই দলটি পাঠিয়েছে। তাদের কিন্তু মূল যে দলটি সেই দলটি কিন্তু নয়, এখানে সেকেন্ড স্ট্রিং তাদের দলটি রয়েছে। কারণ একটি আমন্ত্রণমূলক একটা টুর্নামেন্ট, সেখানে কিন্তু আপনি পরীক্ষা নিরীক্ষা যদি না করেন বা নতুন খেলোয়াড়কে যদি সুযোগ না দেন তাহলে কোথায় দিবেন? নিশ্চয়ই আপনি দ্বিপাক্ষিক সিরিজে না। যদিও এটি আন্তর্জাতিক টুর্নামেন্ট, তারপরে আমি বলবো যে যেহেতু আমন্ত্রণমূলক টুর্নামেন্ট এবং এই ধরনের টুর্নামেন্টে কিন্তু আপনি পরবর্তী যে বা বড় টুর্নামেন্ট খেলার জন্য যে সুযোগটা আপনার সামনে থাকবে বা সেখানের জন্য আপনার নতুন কোনো খেলোয়াড় প্রস্তুতির যে বিষয়টা থাকে সেটা করে নেওয়ার জন্য একটা ভালো প্রস্তুতির ক্ষেত্র হতে পারে এটি, যেটি কিন্তু ভারত করেছে। সো বাংলাদেশেরও উচিত ছিল, আমি মনে করি যে এখানে নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়া উচিত ছিল, কিন্তু বাংলাদেশ সুযোগটা দেয়নি। কারণটা হলো যে এর আগের টুর্নামেন্ট যেটি বাংলাদেশ খেলেছিল সেখানে হোম গ্রাউন্ডে খেলেছিল শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে এবং বাংলাদেশ যে 3 জাতি খেলেছিল সেখানে তারা ভালো পারফর্ম করতে পারেনি। সো সেই টুর্নামেন্টে ভালো পারফর্ম না করতে পারার কারণে কিন্তু এই টুর্নামেন্টে বাংলাদেশ সেই আগের অবস্থান থেকে সরে এসে নতুন খেলোয়াড়দের সুযোগ না দিয়ে দিয়েছে কাদেরকে? সেই এক্সপিরিয়েন্স খেলোয়াড়দেরকে সুযোগটা দিয়েছে, যাতে অন্তত একটা ভালো রেজাল্ট করা যায়। সেই চিন্তা থেকে বাংলাদেশ এটি করেছে। বাট আজকের এই ফাইনাল নিয়ে যদি আপনি বলেন তাহলে আমি মনে করি যে এখানে বাংলাদেশ কিন্তু এগিয়ে রয়েছে। কিভাবে এগিয়ে রয়েছে? সর্বশেষ যে ম্যাচটি হয়েছিল সেখানে কিন্তু শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ জিতেছিল এবং বেশ ভালো দাপুটে জয় নিয়ে কিন্তু জিতেছিল। প্লাস যেটি আমরা আলোচনা করলাম
যে সাকিব আল হাসানের ফিরে আসা মানেই কিন্তু বাংলাদেশের শক্তিটা বেড়ে যাওয়া, এবং ঠিক একইভাবে কিন্তু শ্রীলঙ্কার শক্তিটা কমে যাওয়া। কিভাবে? কারণ শ্রীলঙ্কার যিনি নিয়মিত অধিনায়ক দীনেশ চান্দিমাল, তিনি কিন্তু আপনার সাসপেনশনের কারণে এই ম্যাচটিও মিস করছেন। সো তাদেরকে কিন্তু একাদশ সাজানোর ক্ষেত্রে একটু হলেও হিসেবে গড়মিল করতে হচ্ছে। প্লাস সাকিব আল হাসান যখন বাংলাদেশ দলে ফিরেছেন, তাহলে বাংলাদেশকে নিয়ে তাদেরকে চিন্তাটা একটু নতুনভাবে করতে হচ্ছে। সেই সঙ্গে কিন্তু একটু বলি যে আগের ম্যাচটিও তারা বাজেভাবে হেরেছিল, 214 রান করেও বাংলাদেশকে আটকে রাখতে পারেনি। সবকিছু মিলে এবং এই ম্যাচে তারা হারলে টুর্নামেন্ট থেকে বাদ হয়ে যাবে। টুর্নামেন্টের নাম নিধাস কাপ টুর্নামেন্ট, আপনার ট্রফি, যেটি স্বাধীনতা উপলক্ষে তারা এটি খেলছে। সেই নিজেদের স্বাধীনতা উপলক্ষে যদি সেই টুর্নামেন্টে তারা নিজেরা না থাকতে পারে, তাহলে কেমন একটা দেখায়। সো এই সব কিছু মিলে একটা প্রেশারের মধ্যে কিন্তু আজকে রয়েছে পুরোপুরি শ্রীলঙ্কা। এবং আমি কিন্তু আবার সেই কথাটি বলি, সেটি হলো যে শ্রীলঙ্কাকে হারানোটা খুব একটা সহজ হবে না, কিন্তু বাংলাদেশকে যেটি চিন্তা করতে হবে যে আউট অফ দ্য বক্স একটা প্ল্যান করতে হবে। হঠাৎ করে যেরকমভাবে আমরা লিটন দাসকে ওপেনিংয়ে নামিয়ে দিয়েছিলাম, ডাইনাতে এবং বাঁহাতে একটা কম্বিনেশন দিয়ে শুরুটা করেছিলাম, ঠিক এরকমভাবে কিন্তু একটা নতুন কিছু করে দেখাতে হতে পারে আজকে এই ম্যাচে শ্রীলঙ্কাকে যদি হারাতে হয়। মানে একটা চমকে দেওয়ার বিষয়টা থাকবে, সেই চমকে দেওয়ার বিষয়টা যদি বাংলাদেশ করে দেখাতে পারে, তাহলে আপনি যে আজকে ট্যাগলাইন যেটা দিয়েছেন যে টাইগাররা ফাইনালে খেলবে, তো একটা প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছেন, সেখানে তখন আর প্রশ্নবোধক চিহ্ন আঁকতে হবে না, বলতে হবে যে ফাইনালে খেলছে বাংলাদেশ। আমরা সেরকমটাই আশা করি। এম কায়সার, মেহরাব হোসেন অপি, কোর্টনি ওয়ালশ প্রধান কোচের দায়িত্বে আছেন এই টুর্নামেন্টের জন্য। তার আগে কোর্টনি ওয়ালশ সাতোরু সিংহে বিসিবিতে কলিগস ছিলেন। তো এখন আবার যখন একই পরিকল্পনা দুজনে মিলে মাঠে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতেন, এখন দুজনের প্রতিপক্ষ। তো ওয়ালশের টুর্নামেন্টে ওয়ালশের পরিকল্পনা কেমন দেখছেন? পরিকল্পনা আমার কাছে মনে হয় তার স্পষ্ট, যে না, বাংলাদেশ টিম কিভাবে ভালো করবে সেটাই তার পরিকল্পনা আছে। আমরা সেই প্রতিফলনও কিন্তু দেখতে পেয়েছি যে শ্রীলঙ্কার সাথে আমরা যে ম্যাচটি জিতলাম, সেইখানে কিন্তু পরিকল্পনা থেকে সরে এসে কিন্তু আপনার ওপেনিং জুটিতে কিন্তু তামিমের সঙ্গে সঙ্গী হয়েছিলেন লিটন দাস। তো সেই পরিকল্পনাও কিন্তু আপনার হেড কোচের মাথা থেকেই আসা। তো আমার কাছে মনে হয় যে সেদিক থেকে তিনি সাকসেসফুলও হয়েছেন, এবং নো ডাউট যে তিনি বড় মাপের একজন কোচ এবং লিজেন্ড বোলার ছিলেন। তো সেদিক থেকে তার যতটুকু এক্সপিরিয়েন্স আছে, তিনি সম্পূর্ণ এক্সপিরিয়েন্স বাংলাদেশের জন্য ঢেলে দিবেন, আমি সেটাই বিশ্বাস করি। এবং যেভাবে তিনি দলকে জয় এনে দিয়েছেন, এরকম একটা বক্সের বাইরে থেকে একটা প্ল্যান দিয়েছেন লিটন দাসকে ওপেনিংয়ে নামিয়ে। তো আমার কাছে মনে হয় যে অবশ্যই এই কোচের ভিতরে কিছু আছে, এবং তিনি যদি সময় পান অবশ্যই বাংলাদেশকে আরও কিছু ভালো দিতে পারবেন। জি, এম কায়সার, একটা প্রসঙ্গ বারবারই ঘুরছে এই টুর্নামেন্টে, সেটা হলো বাংলাদেশের ডট বল। দেখুন, টি-20তে ডট বল মানের কিন্তু আপনার প্রেশার বেড়ে যাওয়া। এই কারণে বাংলাদেশের উচিত হবে যে প্রথম যে ম্যাচটা বা শ্রীলঙ্কা, এই ডট বলের সংখ্যাটা সবচেয়ে বেশি দিয়েছিল বাংলাদেশ ভারতের সাথে ম্যাচে, সেখানে 57টা ম্যাচ ডট বল দিয়েছিল। 120 বলের খেলা যদি আপনি 57টা ডট বলই দিয়ে থাকেন, তাহলে সেখানে কিন্তু আপনি ম্যাচ জিতবেন কিভাবে? সো সেই সমস্যা থেকে কিন্তু পরের ম্যাচে বাংলাদেশ বেরিয়ে আসতে পেরেছে। বিশেষ করে শ্রীলঙ্কার সাথে যে ম্যাচটি খেলেছিল, সেখানে বাংলাদেশ ডট বল কম খেলেছে আর কি, এবং এই কারণেই এবং ক্রমশ কমে এসেছে এবং আপনি কিন্তু বিগ শটস বাংলাদেশ অনেক খেলেছিল। আর আপনি কিন্তু যদি ডট বল দিয়ে ফেলেন, তাহলে যে সেটা পূরণ করার জন্য যে বিষয়টা থাকে যে পরের বলে কিন্তু আপনাকে ছক্কা হাঁকাতে হবে বা চার হাঁকাতে হবে, যেটি কিন্তু বাংলাদেশের খেলার স্টাইলের সাথে খুব একটা যায় না। সো আমার মনে হয় যে যদি আপনি ডট বলের সংখ্যা শুরু থেকেই কমিয়ে দিতে থাকেন, তাহলে দেখবেন যে আপনি প্রেশারটার পরে কাজে লাগবে না, বা বিগ শটস খেলার জন্য আপনার যে একটা তাড়না থাকে বা একটা প্রয়োজনীয়তা দেখা যায়, সেই প্রয়োজনীয়তা হয়তো দেখা যেতে পারে না। একটা বিষয় একটু যোগ করি এখানে ফরিদা, সেটি হলো যে আপনি 6 বলে যদি আপনি 5টি সিঙ্গেলস নেন এবং একটি বাউন্ডারি হাঁকান, তাহলে কিন্তু 9 রান চলে আসছে। জাস্ট এই ইকুয়েশনে কিন্তু সামনে বাড়তে পারে বাংলাদেশ। তবে আজকের এই ম্যাচে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে শ্রীলঙ্কা যেটা করবে সেটি হলো যে বাংলাদেশের দুর্বলতাটা কোথায়। ব্যাটিং এর দুর্বলতা কিন্তু বাংলাদেশের রয়েছে পেস বোলিং এর বিরুদ্ধে, এবং আজকে দেখবেন যে শ্রীলঙ্কা যে একাদশটা সাজাবে, সেখানে কিন্তু অবশ্যই শ্রীলঙ্কার একাদশে অন্তত 3 জন পেসার অবশ্যই থাকবেন, জেনুইন 3 জন পেসার থাকবেন, এবং তার সাথে কিন্তু তিসারা পেরেরাও থাকছেন। এবং ম্যাক্সিমাম সময়টুকুতে শ্রীলঙ্কা যেটা করবে সেটা হলো যে শর্ট পিচ বল দিবে, এবং শরীর ধেয়ে আসা শর্ট পিচ বল, যেটাতে বাংলাদেশের ব্যাটসম্যানরা খুব একটা স্বাচ্ছন্দ্যের নন। সো আমার মনে হয় যে এই কৌশলটা বাংলাদেশকে মনে রাখতে হবে, যে শ্রীলঙ্কা এই কৌশল নেবে, সেটা কিভাবে মোকাবেলা করতে হবে। জি, টস ভাগ্যটা টুর্নামেন্টে বাংলাদেশের কতটা কাজে লেগেছে? টসটা আমার কাছে মনে হয় যে অবশ্যই একটা বিরাট বড় একটা ফ্যাক্টর, কিন্তু তারপরে এই টুর্নামেন্টে একটিমাত্র তো আমরা হয়তো জয়লাভ করেছিলাম টসে, কিন্তু তারপরেও আজকের ম্যাচে টসটা ভেরি ভাইটাল, এবং অবশ্যই বাংলাদেশ আমার কাছে মনে হয় যদি টসে জয়লাভ করে আজকে, তো লাস্ট ম্যাচে আমরা শ্রীলঙ্কার বিরুদ্ধে যেভাবে জিতেছিলাম চেস করে, আমার কাছে মনে হয় যে অবশ্যই প্রথমে ফিল্ডিং নেওয়া উচিত, পরে ব্যাটিং করাটাই আমার কাছে মনে হয় ভালো। আর যেহেতু আমাদের ব্যাটসম্যান সমৃদ্ধ দল এবং ব্যাটসম্যানরাও ভালো ফর্মে আছে, তো আমি চাইবো অবশ্যই বাংলাদেশ পরে ব্যাট করুক, চেস করুক, সেটাই আমি চাইবো।
তবে টস যেহেতু বা আবহাওয়া এই দুটো জিনিস কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনি এটা তো ভাগ্যের ব্যাপার, এটা আপনাকে নিয়ন্ত্রণ করার কোনো সুযোগটা নেই। এই কারণে আমি মনে করি যে আপনাকে আগে ব্যাটিং করুক বা পরে ব্যাটিং করুক, পরিস্থিতির দাবি মিটিয়ে আপনাকে কিন্তু ক্রিকেটটা খেলতে হবে। সেটা যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই জয় পেতে পারেন। একটু পিছনে যাই, সেটি হলো যে গত ম্যাচেও কিন্তু ভারতের সাথে আমরা যেটা হেরেছি, সেখানে ভারত কিন্তু টসে হেরেছিল এবং ভারত কিন্তু রান চেজও করেনি। ভারত কিন্তু আগে ব্যাটিং করেছিল এবং সেটি কিন্তু তারা ডিফেন্ড করতে পেরেছে। সো আমার মনে হয় যে এই বিষয়ে বেশি মনোযোগ না দিয়ে মনোযোগ দেওয়া উচিত যে আপনি যখন ব্যাট করতে নামছেন তখন যেন আপনার ব্যাট যাতে জিততে পারে দল সেরকম ভাবে খেলা, এবং যখন আপনি বোলিং করছেন তখন যেন ওই আগে যে রানটি করেছেন সেই রানটা যেন আপনি ডিফেন্ড করতে পারেন। সো পরিস্থিতির দাবি মিটিয়ে কিন্তু ক্রিকেটটা খেলতে হবে। যদি আমরা নিধাস ট্রফি নিয়ে এবং বাংলাদেশের পারফরমেন্স কিংবা কতটা সফল হবে সেটা সম্পর্কে কথা বলছিলাম, আরেকটা প্রসঙ্গ এসে গেল মেহরাব হোসেন আপি আপনাকে পেয়ে, সেটা হলো আমিনুল ইসলাম বুলবুল এবং আকরাম খান দুজনের কথার একটু পাল্টাপাল্টি কথা আপনি নিশ্চয়ই শুনতে পেয়েছেন। যে আকরাম খান বলেছেন যে আমিনুল ইসলাম বুলবুলকে একাধিকবার দলের প্রধান কোচের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। আমিনুল ইসলাম বুলবুল বলেছেন সেরকম কোনো প্রস্তাব তিনি পাননি। তারপর আবারও মিডিয়ার সামনে আকরাম খান বিসিবির পক্ষ থেকে এইচপি কিংবা বয়স ভিত্তিক কোনো দলের কোচ হওয়ার প্রস্তাব দিয়েছেন আমিনুল ইসলাম বুলবুলকে। আমি যতটুকু বাংলাদেশের কোচের ব্যাপারটা, হেড কোচের ব্যাপারটা যেহেতু এখনো নির্ধারিত হয়নি, এপ্রিলের প্রথম সপ্তাহে হওয়ার কথা, তো সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে আমাদের জন্য বিদেশি কোচ খুব ভালো হতে পারে, ভালো হয়েছে এর আগে, কিংবা দেশের যারা আছেন অভিজ্ঞ এবং যোগ্য তারা বেশি দলকে এগিয়ে নিতে পারেন? অবশ্যই বিদেশি কোচের ফরে আমি কথা বলবো, বিকজ আমরা কিন্তু এখনো কিন্তু সেরকম দল হয়ে ওঠেনি যেখানে কিনা আমাদের বাংলাদেশের কোচই সবকিছু দায়িত্ব নিয়ে কাজ করতে পারবেন। তারপর একজন বিদেশি হেড কোচ অবশ্যই দরকার আছে এখানে। আর যেহেতু আমরা এখনো সেরকম বিদেশি কোনো কোচকে পাচ্ছি না, সেদিক থেকে আমার কাছে মনে হয় যে আরেকটু সময় নিয়ে যদি ভালো কাউকে পাওয়া যায় তাহলে সেটা ভালো। এবং বর্তমানে যে অবস্থা চলছে আমার কাছে মনে হয় যে যারা হেড কোচ আছেন কার্টনি ওয়ালশ, তাকে দিয়ে আপাতত দল চালানো উচিত। এবং যে কথাটি প্রথমে বললেন যে আকরাম খান এবং আমিনুল ইসলাম বুলবুলের, আমি যতদূর জানি যে আকরাম খান তিনি প্রস্তাব অবশ্যই তাকে দিয়েছেন, কিন্তু সেটা ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য নয়, বয়সভিত্তিক দলের জন্য তাকে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রস্তাব তিনি গ্রহণ করেছেন কিনা আমার সেটা জানা নেই, কিন্তু প্রস্তাব আকরাম খান দিয়েছিলেন যে বয়সভিত্তিক দলের জন্য, আমার সেটা জানা আছে। একটা বিষয় একটু যোগ করি সেখানে, আমার কথা হলো যে আপনি যদি প্রস্তাব দিয়ে থাকেন সেটা মুখে মুখে কেন দিবেন? আপনার কিন্তু প্রস্তাব যদি দিয়ে থাকেন, এবং এখন এখানে ধরেন সমস্যাটা তৈরি হচ্ছে কোথায়, আপনি আনুষ্ঠানিকতা ছিল না দেখে কিন্তু এই সমস্যাটা তৈরি হয়েছে। আপনি যদি আনুষ্ঠানিকতা থাকতো এই প্রস্তাব দেওয়ার মধ্যে, তাহলে নিশ্চয়ই একটা ইমেলের মাধ্যমে কিন্তু প্রস্তাবটা দেওয়া হতে পারতো, বা একটা চিঠিতে আপনি প্রস্তাবটা দিতে পারতেন, যেটা আমিনুল ইসলাম বুলবুল রিসিভ করেছিলেন, কিন্তু সেরকম কোনো প্রমাণ কিন্তু আমরা দেখতে পাইনি। সো মুখে মুখে আপনি শুধুমাত্র অনানুষ্ঠানিকভাবে যদি আমাকে প্রস্তাব দিয়ে থাকেন বা কাউকে প্রস্তাব দিয়ে থাকেন, সেটি আমি মনে করি যে সেটি গ্রহণযোগ্য হওয়ার মতো বিষয় না, কারণ এটা পেশাদারিত্বের যুগ। এখানে আপনি যদি কোনো সিদ্ধান্ত নেন তাহলে সেটি অবশ্যই কিন্তু আপনার সব পেশাদারিত্ব মেনে সেরকম ভাবে কিন্তু সিদ্ধান্তটা নেওয়া উচিত। জি, এম কায়সার এবং মেহরাব হোসেন আপি দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা নিশ্চয়ই আশা করব নিধাস ট্রফির ফাইনালে খেলবে বাংলাদেশ। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে খেলা নিয়ে খেলায়, নতুন কোনো বিষয় নিয়ে অন্য কোনো অতিথির সঙ্গে। থাকুন ডিবিসির সঙ্গে।